ভাবুন তো, পুরো পৃথিবীটাই যদি পানির নিচে ডুবে যায়, চারদিকে শুধু সমুদ্র, নেই কোনো শহর, নেই কোনো দেশ, নেই এক টুকরো শুকনো মাটিও। আর সেই পৃথিবীতে এক ফোঁটা পানির দাম যদি হয় সোনার থেকেও বেশি। এই ভয়ঙ্কর ভবিষ্যতের মাঝেই বেঁচে আছে একজন মানুষ, দস্তান, যে নিজের প্রস্রাব পরিশোধন করে পানি বানিয়ে বেঁচে থাকে, আর যার জীবনের সবচেয়ে বড় সত্যটা সে নিজেও জানে না। কারণ এই বিশাল সমুদ্রের কোথাও লুকিয়ে আছে একটা রহস্য, একটা ড্রাইল্যান্ড, শেষ জীবিত স্থলভূমি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি, নাকি শুধুই একটা গল্প? আর কেন হাজার হাজার ডাকাত একটা ছোট্ট মেয়ের পেছনে লেগে আছে? তার শরীরে এমন কি রহস্য লুকানো যা পুরো পৃথিবী বদলে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব একটা এমন গল্প যেখানে বিশ্বাস বনাম বাস্তবতা, জীবন বনাম বেঁচে থাকা, আর আশার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে নির্মম সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা আপনার কল্পনাকেও হার মানাবে। এই গল্পটা 2500 সালের, আর আমরা বাস করছি একবিংশ দশকে। এখানে দেখানো হয়েছে সব গ্লেসিয়ার বা বরফ গলে গিয়েছে, আর এখন পুরো পৃথিবী পানিতে ডুবে আছে। সমুদ্রের স্তর 50,000 ফিট বেড়ে গেছে, আর যারা বেঁচে আছে তারা সমুদ্রে ভাসমান বস্তিতে থাকে। তারা নিজেদের এই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, কিন্তু একটা থিওরি আছে যা অনুযায়ী সমুদ্রের কোথাও একটা দ্বীপ আছে, আর ওটাই একমাত্র স্থলভূমি। সবার ইচ্ছে সেখানেই পৌঁছানো। এরপর আমাদের দেখানো হয় এক লোককে যার নাম দস্তান। তার কাছে একটা বোট আছে, আর সে একটা বক্সে প্রস্রাব করে সেটা এক মেশিনে দিয়ে পানি পরিশোধ করে, আর সেই পানি সে পান করে। আসলে সমুদ্রের পানি তো পান করার অযোগ্য, আর এই সময় পানির দাম আকাশ ছোঁয়া। এরপর দস্তান একটা বোট পায়, আর সেই বোটের মালিক তাকে বলে যখন দুই বণিকের দেখা হয় তখন তাদের মালামাল বিনিময় করতে হয়। কিন্তু দস্তান বলে, আমার তোমার জিনিসপত্রের কোনো দরকার নেই, তুমি তোমার কাজ করো। তখনই কিছু ডাকাত এসে পড়ে, যাদের কাজ শুধু মানুষদের লুট করা আর মারা। বোটের মালিক তখন দস্তানকে তার কাছ থেকে চুরি করা ফল দেখিয়ে বলে, তুমি মরবে, তুমি এখান থেকে বেরোতে পারবে না। কারণ দস্তানের বোটটা নষ্ট ছিল, কিন্তু আসলে দস্তানের বোটটি ছিল খুবই আধুনিক। সে তখন তার বোটের স্পিড বাড়িয়ে দেয়, এবং যার ফলে ওই লোকটির বোটের সাথে তার বোটের সংঘর্ষ হয়। এর ফলে তার বোটের পাল ছিঁড়ে যায়, এর কারণে তার বোটের গতি কমে যায়। সেই লোকটিকে ডাকাতরা তখন মেরে ফেলে। দস্তান তার বোটটি মেরামত করার জন্য দ্রুত এক বস্তিতে পৌঁছায়, আর সেখানকার লোকদের সে মাটি দেখায়। মাটি দেখে তারা অবাক হয়ে যায়, কারণ ঠিক যেমন আজকের যুগে হীরার দাম বেশি, তখনকার সময় মাটির দামও ছিল আকাশ ছোঁয়া। দস্তান সেই মাটির বিনিময়ে বস্তিতে প্রবেশ করতে পারে। যখন মাটি ওজন করা হয় দেখা যায় 3 কেজি 500 গ্রাম। তারা তাকে এর বিনিময়ে 62টা সোনার মুদ্রা দিতে চায়, কিন্তু দস্তান বলে আমার দ্বিগুণ দরকার। তখন তারা দ্বিগুণ মুদ্রা দিতেও রাজি হয়। সেই সময় মাটি এত দামি ছিল কারণ এর মাধ্যমে কিছু চাষ করা যেত, আর তাতে খাবার উৎপাদন হতো। দস্তান সেই মুদ্রা নিয়ে এক দোকানে যায় এবং পানি কিনে পান করে সেখানে এসে দেখে একটি টমেটো গাছ, যা সে কিনতে চায় দোকানদার মেয়ে, যার নাম দেব সিনহা। সে বলে, যদি এই গাছটা নিতে চাও তাহলে তোমাকে অর্ধেক মুদ্রা দিতে হবে। দস্তান গাছটা নিতে রাজি হয়। এরপর সে টাকা দেয় আর গাছটা নিয়ে চলে যায় দেবসিনার সাথে আরেকটি মেয়ে ছিল, যার নাম ছিল অবন্তিকা। দেবসিনা তার মা ছিল। দস্তান গাছ নিয়ে বেরোতেই কিছু বস্তির লোক সামনে আসে। তারা তাদের একটি মেয়েকে দেখিয়ে দস্তানকে বলে, তোমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে, আর তবেই তুমি এখান থেকে মালপত্র নিয়ে যেতে পারবে। বস্তির লোকেরা এমনটি বলে কারণ দস্তান তাদের বস্তির নয়, সে বাইরের লোক, আর তাদের বস্তির প্রজাতি দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু দস্তান সোজাসাপটা না বলে দেয় এবং বলে, তোমাদের কাছে আমাকে দেওয়ার মতো কিছুই নেই। এরপর সে চলে যায়, কিন্তু তখনই লোকদের সন্দেহ হয় যে সে একজন ডাকাত, তাই তারা তাকে ধরে ফেলে। তারা দেখে যে তার কানের পিছনে পানির নিচে শ্বাস নেওয়ার জন্য ফুলকা আছে, আর এটা দেখে এক লোক চিৎকার করে ওঠে এবং বলে, এটা তো মিউট্যান্ট। তারপর তারা দস্তানকে বন্দি করে ফেলে আর পানিতে ডুবিয়ে দিতে শুরু করে, যাতে সে মারা গেলে তার দেহ গলিয়ে হাতিয়ার তৈরি করা যায়। কিন্তু তার আগে ডাকাতরা সেই বস্তিতে আক্রমণ করে বসে। অন্যদিকে দস্তান ডুবে যেতে থাকে। তখন দেবসিনা তার সাহায্যে আসে এবং সে বলে, আমি তোমায় বাঁচাতে পারি, কিন্তু বদলে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। দস্তান রাজি হয়,
আর এরপর তিনজন একসাথে পালিয়ে যায়। আর এদিকে ডাকাতরা বস্তি ধ্বংস করে দখল করে নেয়। ডাকাতের সর্দার বলে, আমার সেই ট্যাটু করা মেয়েটিকে চাই। আসলে সে অবন্তিকার কথা বলছিল। অবন্তিকার পিঠে একটা ট্যাটু আছে, যা তাদের বিশেষ অনুযায়ী ড্রাই ল্যান্ড পাশেই শুকনো জমি পর্যন্ত যাওয়ার রাস্তা দেখায়। এখানে তিন ধরনের সমাজ বাস করে: এক, ডাকাত, যাদের কাজ শুধু লুটপাট আর হত্যা করা; দুই, সাধারণ মানুষ, যারা বস্তিতে থেকে জীবনযাপন করে; আর তিন, মিউট্যান্ট, যাদের কানের পিছনে গ্রিলস বা ফুলকা থাকে, ফলে তারা পানির নিচেও নিঃশ্বাস নিতে পারে। দস্তানও একজন মিউট্যান্ট। দস্তান দেবসেনাকে বলে, আমাদের অবন্তিকাকে মারতে হবে, কারণ আমাদের কাছে এত পানি নেই যে তিনজন বেঁচে থাকতে পারে। কারণ এখানে পানির দাম খুবই বেশি, সমুদ্রের পানিও কেউ খেতে পারে না, আর পানির অন্য কোনো উৎসও নেই। দেবসেনা এটা মানতে নারাজ। সে বলে, শুধু একটা বাচ্চা মেয়ে। দস্তান বলে, পানি ছাড়া তোরা দুজনই মরে যাবি, তার চেয়ে একজন আগেই মারা যাক। কিন্তু দেবসেনা তাকে বুঝিয়ে শান্ত করে, আর শেষমেশ দস্তান অবন্তিকাকে ছেড়ে দেয়। এদিকে ডাকাত সর্দার হুকুম দেয়, যেভাবেই হোক ওই ট্যাটু করা মেয়েটাকে চাই। তাই সে তার লোকদের প্লেনে করে দস্তানের পিছে লাগিয়ে দেয়। এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যুগে খাবার পানি ঠিকমতো পাওয়া যাচ্ছিল না, চারপাশে কোনো স্থলভূমির অস্তিত্ব নেই, সেই যুগে প্লেন তৈরি করলো কেমনে? যাই হোক, এটা একটা মুভি, এখানে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তারা এসে দস্তানের উপর আক্রমণ করে। দস্তান অস্ত্র আনতে ভেতরে যায়, আর উপর থেকে দেবসেনা ভাবে দস্তান পালিয়ে গেছে। তখন সে নিজেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সে একটা বন্দুক পায়, সেটা সেটা দিয়ে একটা দড়ি ছুঁড়ে দেয়, আর তা সরাসরি প্লেনের সাথে আটকে যায়। এরপর প্লেন বোটের চারপাশে ঘুরতে থাকে। তখন দস্তান এসে সেই তার কেটে ফেলে, এরপর প্লেন চলে যায়। কিন্তু দস্তানের বোট একেবারে ভেঙে যায়। রেগে গিয়ে দস্তান দেবসেনা আর অবন্তিকার চুল কেটে দেয়, আর বলে, আজ থেকে আমার বোটের কোনো কিছু স্পর্শ করা যাবে না। এরপর তারা আবার যাত্রা শুরু করে, আর একসময় একটি বোট দেখতে পায়। সেখানে এক লোক থাকে। দেবসেনা বলে, আমাদের তার সঙ্গে কথা বলা উচিত, হয়তো তার কাছে খাবার আছে। দস্তান প্রথমে রাজি না হলেও শেষমেশ কথা বলতে যায়। সেই লোকের কাছে খুবই দামি একটা জিনিস আছে, কাগজ, যা এই পানিতে ভরা জগতে একেবারেই দুর্লভ। লোকটা দস্তানকে বলে, আমি তোমায় কাগজ দেব, কিন্তু বদলে দেবসেনাকে চাই। দস্তান রাজি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর দস্তান এসে বলে, ডিল ক্যান্সেল। এজন্য লোকটা ছুরি বের করে আক্রমণ করতে আসে, কিন্তু দস্তান তাকে মেরে ফেলে। দস্তান বুঝতে পারে সবাই খুব ক্ষুধার্ত, তাই সে সমুদ্রে গিয়ে বিশাল একটা মাছ ধরে আনে এবং সবাই খাওয়া দাওয়া শেষ করে। ধীরে ধীরে একসাথে থাকতে থাকতে দস্তান আর দেবসেনার মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। আর দস্তান সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে সাঁতার শেখাতে শুরু করে। শুরুতে মেয়েটিকে তাদের সাথে রাখতেই চাইছিল না, কিন্তু এখন সে তাদের দলের অংশ হয়ে গেছে। একদিন দস্তান দেখতে পায় যে ডাকাতরা তাদের খুঁজছে, কারণ তারা অবন্তিকাকে চায়। আসলে অবন্তিকার পিঠের মানচিত্র তাদের দরকার ছিল। আসলে কাহিনী হলো, দস্তান আসলে জানতোই না যে অবন্তিকার পিঠের ট্যাটুর জন্য এত ঝামেলা হচ্ছে তার। এরপর দস্তান তার বোট নিয়ে পালিয়ে যায়, কিন্তু তার মনে সন্দেহ জাগে, কি রে ভাই, ডাকাতরা আমার পিছু নিচ্ছে কেন? আমার তো ওদের সাথে কোনো শত্রুতা নেই। তখন দেবসেনা বোঝায় যে অবন্তিকার পিঠের যে ড্রাইল্যান্ডের মানচিত্র রয়েছে সেটাই ডাকাতরা চাচ্ছে। দস্তান বলে, এগুলো সব বাজে কথা, এমন কোনো জায়গা নেই। তখন দেবসেনা বলে, না, এমন জায়গা আছে। যখন অবন্তিকা আমাদের কাছে এসেছিল, তখন তার ঝুড়িতে মাটি ছিল, আর সেই মাটি তোমার মাটির চেয়ে অনেক সুন্দর আর উন্নত মানের। আর তোমার নৌকায় যে জিনিসগুলো আছে, আয়না, বক্স, বন্দুক, এগুলো সব শুকনো মাটিতে পাওয়া যায়। সমুদ্রের মাঝে কে বানাবে? যাই হোক, দস্তান তখন বলে, চলো আমি তোমায় শুকনো জমি দেখাই। এরপর সে দেবসেনাকে একটি বক্সের ভিতর বসিয়ে সমুদ্রের তলায় নিয়ে যায়। সেখানে বড় বড় ধ্বংস হওয়া বিল্ডিং দাঁড়িয়েছিল। কোনো এক সময় সেখানে মানুষ থাকতো। তো দস্তান এটা দেবসেনাকে দেখায়, যেন তার মনের মিথ্যে আশা ভেঙে যায়। ওরা যখন উপরে ওঠে তখন দেখে ডাকাত ওদের নৌকো পুরো দখল করে ফেলেছে। ডাকাতরা ওদের জিজ্ঞেস করে, অবন্তিকা কোথায়? আসলে অবন্তিকা ডাকাত দেখে আগেই নৌকায় লুকিয়ে পড়েছিল। দেবসেনা অবন্তিকাকে দেখতে পেলেও লুকিয়েই থাকে, কারণ ডাকাতদের বিশ্বাস নেই। এরপর ডাকাত সর্দার বলে, এরা যদি তথ্য না দেয় তবে এদের দুজনকেই মেরে ফেলো। তখন হঠাৎ অবন্তিকা নিজেই বেরিয়ে আসে, আর ডাকাতরা তাকে ধরে ফেলে এবং দস্তান আর দেবসেনাকে মেরে ফেলার নির্দেশ দেয়। কিন্তু তার আগেই দস্তান দেবসেনাকে নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে,
কিন্তু দেবসেনা তো সাধারণ মানুষ, মিউটেন্ট নয়। সে পানির নিচে শ্বাস নিতে পারে না। তাই দস্তান তাকে মুখ দিয়ে শ্বাস দেয়, আর ওরা অনেকক্ষণ পানির নিচে থাকে। পরে উপরে উঠে দেখে ডাকাতরা দস্তানের নৌকাটিকে একেবারে শেষ করে দিয়েছে। দেবসেনা দস্তানের মানবিকতার ভালো দিক দেখে তার প্রেমে পড়ে যায়। দস্তান তখন সেই কাগজটিকে দেখতে পায় যা ওই লোক তাকে দিয়েছিল। কাগজে একটা দ্বীপ আঁকা ছিল, সেখানে অনেক গাছ ছিল, একেবারে অবন্তিকার ট্যাটুর মতো। তখন দস্তান বুঝে যায় অবন্তিকার পিঠের মানচিত্রটা সত্যিই শুকনো ভূমির পথ। কিন্তু ওদের যাওয়া অসম্ভব হয়ে যায়, কারণ নৌকা নষ্ট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর এক লোক আসে, যার কাছে উড়ন্ত বেলুন ছিল। সে ছিল দেবসেনার বস্তির মানুষ, যে ডাকাতদের হাত থেকে পালিয়ে এসেছে। সে দেবসেনাকে বলে, ভাগ্য ভালো যে তুমি নৌকায় আগুন লাগিয়েছিলে, না হলে আমি তোমাকে খুঁজেই পেতাম না ধোয়ার কারণে। এখান পর্যন্ত আসতে পেরেছি। সে ওদের বেলুনে তুলে নেয়, কিন্তু দস্তান সিদ্ধান্ত নেয় সে অবন্তিকাকে খুঁজে আনবে। এরপর দস্তান সেই বড় জাহাজে পৌঁছে যায়, যেখানে ডাকাতরা ছিল। সে সর্দারের সামনে দাঁড়িয়ে বলে, আমার সেই মেয়েটাকে চাই। সর্দার বলে, আজ আর তুমি ফিরে যেতে পারবে না। এরপর তাদের আক্রমণের আগেই দস্তান একটা মশাল নিয়ে কাছের ট্যাঙ্কে ফেলে দেয়। ফলে বিশাল এক বিস্ফোরণ হয়, আর প্রায় সব ডাকাত মারা যায়। এরপর দস্তান অবন্তিকাকে খুঁজতে থাকে। তখন দেখে সর্দার অবন্তিকাকে প্লেনে তুলে নিয়ে যাচ্ছে। দস্তান রশি দিয়ে প্লেনটিকে আটকায়, আর সেটা ক্রাশ করে ফেলে। এদিকে বিশাল জাহাজটা ডুবতে শুরু করে, কিন্তু তার আগে দেবসেনা উড়ন্ত বেলুন নিয়ে এসে ওদের উদ্ধার করে। তখন আবার এক বিশাল বিস্ফোরণ হয়, আর প্রায় সব ডাকাত শেষ হয়ে যায়। কিন্তু সর্দার আবারও বেঁচে যায়। সে বন্দুক দিয়ে অবন্তিকাকে গুলি করে। গুলিটা অবন্তিকার গায়ে না লেগে পাশ দিয়ে বেরিয়ে যায়, আর তখন সে পানিতে পড়ে যায়। সর্দার এগিয়ে যেতে থাকে, কিন্তু দস্তান উপর থেকে লাফিয়ে পড়ে এবং অবন্তিকাকে তুলে নেয়, আর সেই তিনজন ডাকাতের হাত থেকে বেঁচে যায়। ডাকাতরা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বিশাল বিস্ফোরণ ঘটায়, আর সেই বিস্ফোরণে সর্দার সহ সব ডাকাত মারা যায়। এইভাবে দস্তান অবন্তিকার জীবন বাঁচিয়ে ফেলে। এদের সঙ্গে যে লোকটা ছিল সে মানচিত্র পড়তে জানত, আর সে শুকনো ভূমির অবস্থান বের করে ফেলে। শেষমেশ ওরা পৌঁছে যায় সেই শুকনো জমিতে, যেখানে একটা কুঁড়ে ঘর ছিল। ঘরের ভিতর দুটো কঙ্কাল ছিল, যারা অবন্তিকার বাবা মা। তাদের কাছে ট্যাটু করার সামগ্রীও ছিল, কারণ তারা জানতো যে তারা বাঁচবে না। তাই তারা অবন্তিকার পিঠে ট্যাটু করে তাকে ঝুড়িতে বসিয়ে দিয়েছিল, আর সেই ঝুড়িতে এখানকার শুকনো মাটিও দিয়েছিল, যেন যার কাছে অবন্তিকা পৌঁছায় সে বুঝতে পারে কোথায় ড্রাইল্যান্ড আছে। তারা এটা করেছিল কারণ তখন অবন্তিকা খুব ছোট ছিল, আর সে সেখানে থাকলে বাঁচতে পারত না। অবন্তিকার বাবা মা যেমন ভেবেছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়। এরপর দেখা যায় দস্তানের এখানে একদম ভালো লাগছে না, কারণ সে মানুষ নয়। সে আবার সাগরে ফিরে যেতে চায়, যদিও দেবসেনা আর অবন্তিকা চায় না সে ফিরে যাক। তবুও দস্তানকে যেতে হয়, কারণ তার আসল জগৎ হলো সমুদ্র। আর এই মুহূর্তে সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো দারুণ মুভি এক্সপ্লেইন পেতে সাবস্ক্রাইব করুন মুশাহিদ মিরাজ মিস্ট্রি লেভেলার চ্যানেলটি। পরবর্তী ভিডিওতে আরো ভয়ঙ্কর আরো রহস্যময় একটি গল্প নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, স্টে মিস্টেরিয়াস।